স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের CC6 পেপার অর্থাৎ কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট এই পেপারটা থেকে গুরুত্বপূর্ণ তিনটে 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন তিনটে প্রথমে শুনে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রিটেনে আইনের অনুশাসন বিষয়ের ওপর একটি টিকা লেখো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। আর তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, চীনের সর্বোচ্চ গণপ্রকিউরেটরের দপ্তরের কার্যাবলী আলোচনা করো। এই তিনটে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি যে ক্যালকাটা ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী 10 নম্বরের প্রশ্নের জন্য 100 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। তার থেকে যদি খুব বেশি বড় লেখো তাহলে কিন্তু নম্বর পাবে না। আর আজকের প্রশ্নের যে তিনটে আমি অ্যান্সার তোমাদের রেডি করে দিচ্ছি, এক্ষেত্রে খুব সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, এবং কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় লিখলে ভালো নম্বর পেতে পারো। তাহলে আজকের তিনটে প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। বিগত বছরগুলির মতো এবছরেও অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়ে থাকে অনার্সের। সেক্ষেত্রে তোমাদের 4টে পেপার আছে অনার্সে, সেটা 4টে পেপার পড়ানো হয়, CC5, 6, 7 এবং SSC A1 পেপারটা, এবং মান্থলি 600 টাকা করে ফিস নেওয়া হয়। এবং তোমাদের সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোট প্রোভাইড করা হয়ে থাকে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো তোমরা অ্যাডমিশান নিতে পারো। চলো আজকে তিনটে প্রশ্নের উত্তর তোমরা বুঝে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে যে ব্রিটেনে আইনের অনুশাসনের বিষয়টির ওপর টিকা লেখো। ব্রিটেনে আইনের অনুশাসনের বিষয়টির ওপর টিকা লেখো। অ্যান্সারটা ভালো করে বুঝে নাও। কি বলা হচ্ছে দেখো, আইনের অনুশাসনের অর্থ হলো আইনের প্রাধান্য, অর্থাৎ সকলে আইনের অধীনে থাকবে, আইনের দৃষ্টিতে সকলে সমান মর্যাদা পাবে। কার্টার, রেনি, হার্জ এর ভাষায় দ্য গভর্নমেন্ট মানে সরকার, অ্যান্ড ইটস এজেন্ট মানে বিভিন্ন প্রতিষ্ঠান, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়াল সিটিজেন অর্থাৎ নাগরিকরা, আর সাবজেক্ট টু ল অর্থাৎ আইনের অধীনে থাকবে। তারপর কি বলা হচ্ছে দেখো, আইনের প্রাধান্যের ধারণাটি 1215 সালে মহাসনদে জন্ম নিয়েছিল, কারণ এই সনদে ঘোষণা করা হয় বিনা বিচারে কোনো স্বাধীন প্রজাকে আটক করা যাবে না। তারপর বিভিন্ন সময় বিভিন্ন ঘোষণায় এই নীতি সুপ্রতিষ্ঠিত হয়। তবে এর সুনির্দিষ্ট সংজ্ঞা দিতে গিয়ে ডাইসি 3টি নীতির কথা উল্লেখ করেছেন। দেখো প্রথম নীতিতে কি বলা হচ্ছে, আইনের সর্বাত্মক প্রাধান্য, প্রত্যেকে আইনের দ্বারা শাসিত হবে। ডাইসির ভাষায় ইংলিশ ম্যান আর রুলড বাই দ্য ল অ্যান্ড ল অ্যালন। যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি দেশের সাধারণ আদালতে সাধারণ আইনের দ্বারা দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ কাউকে শাস্তি দেওয়া যাবে না এবং জীবন ও সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এটাই হচ্ছে কি আইনের সর্বাত্মক প্রাধান্য। তারপরে দ্বিতীয় যে নীতি আছে দেখো, আইনের চোখে সকলে সমান, কোনো ব্যক্তি আইনের ওপরে নয়। ডাইসির ভাষায় নো ম্যান ইজ অ্যাবাভ ল, যারা বলছে যার যেমন পদমর্যাদা হোক না কেন প্রত্যেকের বিচার সাধারণ আইনের দ্বারা সাধারণ আদালতে হবে, অর্থাৎ আইনের দৃষ্টিতে সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীর মধ্যে কোনো পার্থক্য নেই। ফ্রান্সে সরকারি কর্মচারীর জন্য পৃথক আদালত আছে, কিন্তু ব্রিটেনে তা নেই। তৃতীয়ত কি বলা হচ্ছে, ব্রিটেনে নাগরিকদের অধিকারগুলির উৎস সংবিধান নয়, সেখানে দীর্ঘকাল ধরে বিভিন্ন মামলায় আদালত যে রায় দিয়েছে তার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এটি হলো সংবিধানের মূলনীতি। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এই অ্যান্সারটা ভালো করে বুঝবে। মার্ক্সবাদ ও লেনিনবাদের ওপর ভিত্তি করে যে রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা।
এই সমাজ ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রথমত দেখো, প্রথমত কি বলা হচ্ছে, সমাজতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানা থাকে না। কারণ ব্যক্তি মালিকানা থাকলে শ্রেণী বৈষম্য থাকবে, তখন এক শ্রেণী অন্য শ্রেণীকে শোষণ করবে, গণতন্ত্রের অপমৃত্যু হবে। তাই সমাজতান্ত্রিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলির ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়। তারপর দ্বিতীয়ত কি বলা হচ্ছে, দ্বিতীয়ত বলা হচ্ছে যে সমাজতান্ত্রিক ব্যবস্থায় অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে সকলে সমান সুযোগ সুবিধা পাবে, তাই কেউ শোষণ ও বঞ্চনার শিকার হয় না। তারপর তৃতীয়ত কি বলা হচ্ছে, সমাজতান্ত্রিক ব্যবস্থায় একটিমাত্র রাজনৈতিক দলের প্রাধান্য থাকে, এই দল হলো কমিউনিস্ট পার্টি। এই দলের নির্দেশে দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এখানে একটিমাত্র শ্রেণী থাকে, সেই শ্রেণী হলো মেহনতি মানুষের শ্রেণী, তাই একটিমাত্র দল গড়ে ওঠে। তারপরে চতুর্থ কি বলা হচ্ছে দেখো, এই ব্যবস্থায়, এই সমাজ ব্যবস্থায় মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য ব্যাপক অধিকার স্বীকৃত হয়, বিশেষ করে অর্থনৈতিক অধিকারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। অধিকারগুলি যাতে বাস্তবে ভোগ করতে পারে তার ব্যবস্থা করা হয়। এবারে নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন যেটা আছে, চীনের সর্বোচ্চ গণপ্রকিউরেটরের দপ্তরের কার্যাবলী আলোচনা করো। দেখো, গণপ্রকিউরেটর, অ্যান্সারটা ভালো করে বুঝে নাও। গণপ্রকিউরেটরের দপ্তর সমাজতান্ত্রিক রাষ্ট্রে একটি অভিনব আবিষ্কার। 1975 সালের সংবিধানে এই ব্যবস্থার বিলোপ ঘটলেও 1978 সালের সংবিধানে তা পুনর্প্রবর্তন ঘটে। 1982 সালে বর্তমান সংবিধানে তাকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হয়। একজন প্রধান প্রকিউরেটর, কয়েকজন উপপ্রধান প্রকিউরেটর, কয়েকজন প্রকিউরেটর এবং প্রকিউরেটর কমিটির সদস্যদের নিয়ে সর্বোচ্চ গণপ্রকিউরেটর গঠিত হয়। সংবিধানের 32 নম্বর ধারায় সর্বোচ্চ গণপ্রকিউরেটরের বিভাগের কার্যাবলীর উল্লেখ আছে। সেগুলি হলো দেখো, 1 নম্বর কি, বিভিন্ন আঞ্চলিক প্রকিউরেটর ও বিশেষ প্রকিউরেটরের কাজকর্ম তদারকি করে। তারপরে দ্বিতীয় কি আছে দেখো, দ্বিতীয় আছে যে রাষ্ট্রীয় পরিষদের অধীনে যাবতীয় সংস্থা, বিভিন্ন স্থানীয় রাষ্ট্রীয় সংস্থা, সেই সংস্থার কর্মচারীরা এবং নাগরিকরা যাতে আইন সংবিধান মেনে চলে সে বিষয়ে লক্ষ্য রাখে। এছাড়া সংবিধানের অন্যান্য ধারায় এই বিভাগের কাজকর্মের উল্লেখ আছে। যেমন কি বলা হচ্ছে দেখো, যে আইন ও প্রশাসনিক নির্দেশ কার্যকর করার পথে কেউ যদি বাধার সৃষ্টি করে, দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করে, তাহলে সেগুলির মামলার সময় এই দপ্তর সাহায্য করে। তারপরের পয়েন্ট, গণনিরাপত্তা বিভাগ ঠিকমতো কাজ করছে কিনা তা লক্ষ্য রাখে। তারপরের পয়েন্ট কি বলা হচ্ছে, যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করা হবে কিনা বা তাকে গ্রেপ্তার করা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়। তারপরে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো নাগরিকের অধিকার লঙ্ঘন করে তাহলে তাকে অভিযুক্ত করে। আর তারপরের পয়েন্ট অর্থাৎ শেষ পয়েন্ট যেটা বলা হচ্ছে দেখো, এই বিভাগ ফৌজদারি মামলার রায় ও নির্দেশকে বাস্তবায়িত করার ব্যবস্থা করে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।